বিডিআর এর সৈনিক গরিব মানুষ কয় টাকা বেতন পায়? তাদেরকে অপারেশন ডাল ভাতে আপনারা নিয়ে গিয়েছিলেন। ওদের টাকা দিয়েছিলেন? সে টাকা ফেরত দেওয়া হয়েছিল? পিলখানার যেই ঘটনা, ওই ঘটনার দিন পর্যন্ত তাদেরকে টাকা পয়সা দেন নাই, কিছুই দেন নাই। ক্ষোভ তো তাদের ছিল। আচ্ছা, এখন উনারা বিডিআর এর দোষ দেয়। বিডিআর এর যে দোষ দিবেন, বিডিআর এর আপনার যে সিকিউরিটি সেল আছে, তারা কিন্তু আপনার এই তথ্য জানিয়েছিল যে বিডিআর এর কিছু সদস্য এরকম, তারা বিদ্রোহ করবে, তারা এরকম পিলখানার দরবারের দিন এই করবে। জানার পরে সেনাবাহিনী কিছু করে নাই। কারণ কি? কারণ ওই যে যেই পক্ষটা আপনার এগুলো করতে চেয়েছে সেনাবাহিনীর ওই অফিসারগুলো তাদের সাথে। কারণ তাদের সাথে কে সম্পৃক্ত বলি আপনাদের। প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, আমরা ভিডিও ফুটেজটা সম্পূর্ণ দেখে আসি। বিডিআর এর সৈনিক গরিব মানুষ কয় টাকা বেতন পায়? তাদেরকে অপারেশন ডাল ভাতে আপনারা নিয়ে গিয়েছিলেন। ওদের টাকা দিয়েছিলেন? সে টাকা ফেরত দেওয়া হয়েছিল? পিলখানার যেই ঘটনা, ওই ঘটনার দিন পর্যন্ত তাদেরকে টাকা পয়সা দেন নাই, কিছুই দেন নাই। ক্ষোভ তো তাদের ছিল। আচ্ছা, এখন উনারা বিডিআর এর দোষ দেয়। বিডিআর এর যে দোষ দিবেন, বিডিআর এর আপনার যে সিকিউরিটি সেল আছে, তারা কিন্তু আপনার এই তথ্য জানিয়েছিল যে বিডিআর এর কিছু সদস্য এরকম, তারা বিদ্রোহ করবে, তারা এরকম পিলখানার দরবারের দিন এই করবে। জানার পরে সেনাবাহিনী কিছু করে নাই। কারণ কি? কারণ ওই যে যেই পক্ষটা আপনার এগুলো করতে চেয়েছে সেনাবাহিনীর ওই অফিসারগুলো তাদের সাথে। কারণ তাদের সাথে কে সম্পৃক্ত বলি আপনাদের। কর্নেল মুজিব, আমরা তো স্যাড মিউজিক লাগায়া কর্নেল মুজিব, তারপরে বিডিআর এর যিনি ডিজি আছেন শাকিল সাহেব। শাকিল, আমি 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 আপনাদেরকে ভাই বহুবার সময় দিয়েছি, বহুবার বলেছি যে এসব কথাবার্তা বলবো না, বলতে চাই না, আপনারা আপনাদের কাজ করেন, করেন নাই। আপনারা যদি মনে করেন যে বিডিআর এর লোকজনের সব ফাঁসি দিয়ে দিবেন, ফাঁসি দিয়ে দেন, যান, আপনাদের যা মনে চায় করেন। এই কর্নেল মুজিবের স্ত্রী, এমন কোনো ধান্দাবাজি নাই যেটা সে করে না। যেই কর্নেল শাকিল, মেজর জেনারেল শাকিল বিডিআর এর ডিজি, তার স্ত্রী পিলখানার ভেতরে মদ নিয়ে মাতাল হয়ে এক এক দিন এক একজনের সাথে উলঙ্গ হয়ে পড়ে থাকতেন। বিডিআর এর টাকা পয়সা আত্মসাতের সাথে এই মেজর জেনারেল ডিজি শাকিল তিনি জড়িত। 600 কোটি টাকা পাচার হচ্ছিল বিমানবন্দরে, সেই টাকা ধরেন। ধরার পরে সেই টাকা আবার ফের বিমানবন্দর কাস্টমস যখন কিনা ইমিগ্রেশন যখন তাদেরকে ধরার পরে এই জেনারেল মঈন সরাসরি হস্তক্ষেপ করেন। হস্তক্ষেপ করে সেই টাকা নিয়ে আসেন, বিমানবন্দরকে বলে আসেন এটা মিডিয়া কোথাও করার দরকার নাই, এটা সেনাবাহিনীর টাকা, আমরাই পাঠাচ্ছিলাম, এটা নিয়ে আমরা দেখছি। সেই টাকা নিয়ে তারপরে দরবার হয় হচ্ছে কক্সবাজারের এক হোটেলে। সেই হোটেলে সেনাবাহিনীর অফিসারদের ভেতরে হাতাহাতি পর্যন্ত হয়েছে। সবশেষ সেই টাকা আর বিডিআর এর ডিজিকে দেওয়া হয় নাই। সেই টাকা আত্মসাৎ করে মঈন, কর্নেল মুজিব, তারপরে লেফটেন্যান্ট কর্নেল ওর নাম কি শামস, এদের একটা গ্রুপ মিলে তারপরে এদেরকে হত্যা করে। এই গ্রুপটার সাথে যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটাকে কাজে লাগিয়েই ভারত দেখলো যে এই যে এদের মধ্যে একটা লেগেছে, সো এটা একটা সুযোগ, এটা কাজে লাগানো যায়। তখন এই কর্নেল মুজিব, যে মুজিবকে মারা হয়েছে, এই মুজিব কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। সে জানতো এদেরকে হত্যা করা হবে, কিন্তু তাকে যে হত্যা করা হবে সেটা সে জানতো না। কারণ ভারত ওদের ভেতরে দ্বন্দ্বকে কাজে লাগিয়ে তারপরে দুই পক্ষের ভেতরে আপনার ঢুকে গিয়েছে। এখন ঢুকার পরে ভারত চায় যে আরো অনেককে হত্যা করা হোক। তাদের তো আরো কিছু ওই যে রৌমারি কিছু জায়গা আছে না, সেগুলো তারা চায় যে তাদেরকে এখানে আনা হোক, তাদেরকে নিয়ে এসছে। ঠিক পিলখানার হত্যাকাণ্ডের ২ মাসের ভেতরে আপনি দেখবেন যে যেই পদায়নগুলো করা হয়েছে, ট্রান্সফার গুলো করা হয়েছে, এখান থেকে অনেককে সরানো হয়েছে, অনেককে ঢুকানো হয়েছে। কর্নেল গুলজার সহ আরো অনেক দেশপ্রেমী যেসব অফিসার আছে তাদেরকে এখানে ঢুকানো হয়েছে। এটা হচ্ছে ভারতের পলিসি, ভারতের পরামর্শে এটা করা হয়েছে। আর কর্নেল মুজিব এই পুরো কনস্পাইরেসি যেটা হয়েছে, আপনার বিডিআর এর যে সোলজাররা ছিল তাদের সাথে, তারা একটা কনস্পাইরেসির সাথে ছিল। তারা কিসে ছিল? তাদেরকে বলা হয়েছিল যে পিলখানায় একটা বিদ্রোহ হবে, দরবার শুরু হবে, দরবার শুরু হওয়ার পরে তোমরা যাবা, গিয়ে তারপরে বলবা যে আমাদের এই দাবি, এই দাবিগুলো মানতে হবে, না মানলে আমরা ডিজিকে মেরে ফেলবো, অফিসারদের একটাও যেতে দিব না। ব্যারিস্টার তাপসের বাসায় একটা মিটিং হয় 2008 সালে নির্বাচনের আগে। সেই মিটিং এর ভেতরে শেখ হাসিনা নিজে তাদের সাথে ফোনে কথা বলেছেন এবং এই বিডিআর এর যে সদস্য তাদেরকে আশ্বস্ত করেছেন যে তোমরা যা আমাদের এই তাপস এবং নানক যে আদেশ দিবে তোমরা এই আদেশ অনুযায়ী কাজ করবা। আমি যখন কিনা তোমরা বিডিআর এর ডিজিকে ধরবা, গান পয়েন্টে নেয়ার পরে আমি তারপরে কিছুক্ষণ পরেই যাবো পিলখানায়, গিয়ে তোমাদের সব দাবি দেওয়া মেনে নিবো এবং এই বিডিআর অফিসারদেরকে আমি সাথে করে নিয়ে আসবো। এরপর থেকে তোমরা স্বতন্ত্র একটা বাহিনী হবা, এখানে আর্মির অফিসারদের আর কোনো থাকবে না। এই মূলা ঝুলিয়ে তাদেরকে আশ্বস্ত করা হয়। তো বিডিআর কি জানে? বিডিআর জানে এখানে কোনো রক্তপাত হবে না, কিছু হবে না। যেহেতু কোনো অফিসারের কাছে কোনো অস্ত্র থাকবে না, বিডিআর এর সদস্য একটা অস্ত্র নিয়ে যেয়ে তাদেরকে জিম্মি করবে, তাদেরকে শেখ হাসিনা এসে নিয়ে যাবে, দাবি দেওয়াই হবে, বিডিআর এর অধীনে বিডিআর চলবে। এই হচ্ছে বিডিআর জানে। বিডিআর কে কিন্তু কোনো হত্যাকাণ্ড, কোনো কিছুর ব্যাপারে তাদেরকে জানানো হয়নি এবং বিডিআর এর কেউ এটার ব্যাপারে জানে না। জানে কারা? এই কর্নেল মুজিব সহ এই কয়েকটা, এই যে শামস টামস, এরা জানে।
এখন এদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য হচ্ছে ওই যে আপনার এই যে ৬০০ কোটি টাকা অপারেশন ডাল ভাতের মেরে দেওয়া যে টাকা, সেই টাকা নিয়ে দ্বন্দ্ব, যাতে বিডিআর এর ডিজি সহ এরা যাতে এটা দাবি করতে না পারে, এটা নিয়ে যাতে আর কোনো ঝামেলা না করে, পুরো টাকাটা তারা আত্মসাৎ করার জন্য একে মারতে হবে। এখন এটা হচ্ছে এদের টার্গেট। আর ইন্ডিয়ার টার্গেট হচ্ছে যেসব অফিসাররা আসলেই দেশপ্রেমিক, যারা কিনা রৌমারি সহ পাদুয়া বিভিন্ন জায়গায় ভারতীয়দের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেছে, ভারতের ইন্টারেস্ট যারা বাংলাদেশে বাস্তবায়ন হইতে দেয় না, এই ধরনের অফিসারদেরকে আপনার হত্যা করা হচ্ছে ভারতের প্রক্রিয়া, এবং এটার মাধ্যমে সেনাবাহিনীকে ধ্বংস করা হবে, যার মাধ্যমে এই গত ১৫ বছর বাংলাদেশ শাসন করেছে ভারত। তো এই দুই পক্ষের মিলে আপনার যে পরিকল্পনা, সেটার বাস্তবায়ন হয়েছে হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের দিন। এখন মুজিবকে কেন মারা হলো? মুজিবকে মারার কারণ হচ্ছে মুজিব তো জানে এই যে এই ঘটনাগুলো ভারত এবং এই যে পক্ষের সাথে তো যোগসাজশ করিয়ে দিয়েছেন তিনি। যে কারণে মুজিব যদি বেঁচে থাকে তাহলে তো এটা বের হয়ে যেতে পারে, এটা নিয়ে যদি, এই যেমন আজকের যে ঘটনা, আজকে যদি মুজিব বেঁচে থাকতো, মুজিব আটক হতো। মুজিব যদি আটক হইতো তখন মুজিব তো সব বলে দিত যে ভারত এইভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিল, আমরা এই করেছে। যেই কারণেই মুজিবকে মেরেছেন। এবং মুজিবকে কারা মারলেন? ওই যে আপনাকে যেটা বললাম শুরুতেই, যে পিকআপে করে যারা মুখোশ পরে এসেছিল, এরা হচ্ছে মূল কিলার গ্রুপ। এই গ্রুপটাকে দিয়ে মারা হয়েছে, তাদেরকে কিছুক্ষণ পরেই আবার ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা প্রফেশনাল এই গ্রুপটা। যাদের গুলিতে অনেক বিডিআর এর সদস্য আহত হয়েছেন, মারা গিয়েছেন, বিডিআর এর কিন্তু সেদিন ৯ জন মারা গিয়েছেন। এটা কেউ বলে না। ৯ জন বিডিআর এর মারা, তারা কেন মারা গেলেন? তারা তাদেরকে বাঁচাতে গিয়েছিলেন। এবং ওই যে ওই গ্রুপটা যারা কিনা মারতে এসেছিল, তারা তো সবাইকে চেনেও না। যারা গুলি করেছে, যারা ছিল সবাইকে মেরে ফেলেছেন। আচ্ছা, তার মানে হচ্ছে বিডিআর এর ভেতরে একটা ক্ষোভ ছিল। যেই ক্ষোভের কারণেই তারা চেয়েছিল আর্মি অফিসার যেন এখানে না থাকে। তাদের সেই ক্ষোভ কি শোনা হয়েছে এখন পর্যন্ত? তারা যে অভিযোগগুলো করেছে, সেই অভিযোগগুলো কি সব মিথ্যা কথা? যদি মিথ্যা না হয়, সেটার জন্য কিচ্ছু করা হলো না। তাদের পোশাক পাল্টাইলেন, তাদের নাম পাল্টাইলেন, তাদের জেলে নিলেন, ফাঁসি দিচ্ছেন, মেরে ফেলছেন, নির্যাতন করে মারলেন। আমি গ্যারান্টি দিয়ে বললাম, বাংলাদেশের প্রতিটা মানুষকে, আপনার এলাকায়, আপনার বাড়ির আশপাশে, আপনার জেলায়, আপনার পরিচিত কোথাও যদি শোনেন বিডিআর এর কোনো সদস্য আছে যিনি জেল খেটেছেন, গিয়ে দেখেন সবার এই পায়ের কোমরের নিচে যদি আপনি যান, সবার পায়ের এই হাড়ের ভেতর দিয়ে ড্রিল মেশিন ঢুকানো হয়েছে। যান, সবার কাছে যায় দেখেন, আপনাকে দেখাবে। আমার কাছে অনেকগুলো ছবি আছে। এই সোশ্যাল মিডিয়ার যে রেস্ট্রিকশনস, এগুলোর কারণে এগুলো দেখানো যাবে না। এরকম অবস্থা। মাংস কাটা কেটে সেটার ভেতর ঢুকে অন্তত ৫০ ভাগ বিডিআর এর সদস্য তাদের যৌন শক্তি শেষ করে দেওয়া হয়েছে এই আর্মিরা নির্যাতন করে। তাদের কোনো বিচার হবে না? আপনারা সব সই হয়ে গেলেন, আপনাদের নিয়ে কিছু বলা যাবে না। আমি ইলিয়াস যতদিন বেঁচে আছি, যতদিন বলতে পারবো মুখ দিয়া, ততদিন এগুলি বলে যাব। আপনারা মনে করার কোনো কারণ নাই যে আপনারা বিশাল বাল ফালানো কিছু হয়ে গেছেন, যে আপনারা যা মনে চায় তাই করবেন, আপনাদের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারবে না। আপনারা নিজেদের দোষ ঢাকার জন্য আজকে এই বিডিআর এর এই নিরীহ সৈনিকদেরকে আপনারা মারছেন। খোঁজ নেওয়া যায় দেখেন। কেন এই কথাগুলো কেন বলি? আমার তো এখন সরকারের সাথে আসলে এই সেনাবাহিনী এত প্রভাবশালী, এদের সাথে তো এই দ্বন্দ্ব বাঁধানোর দরকার নেই। আরে ভাই, এখান থেকে বের হইতে পারি না। আপনি পরিবারগুলোর কাছে যান, পরিবারগুলোর অবস্থা দেখেন। একেকটা পরিবার না খায় মরছে। বউ নাই, বাবা-মা মারা গিয়েছে, ভাই-বোন খবর নেয় না, জেলখানায় কোনো খোঁজ নাই, ওষুধ খাওয়ার পর্যন্ত কোনো ব্যবস্থা হয় না এই জেলখানার ভেতরে। গত ৫ তারিখের পর থেকে তাদের সাথে কিছুটা নমনীয় অবস্থায় আছে জেল কর্তৃপক্ষ। এর আগে তাদের চিকিৎসা হইলে এমনভাবে তাদের চিকিৎসা প্রক্রিয়া নেওয়া হইতো। ওইখানে একজন ডাক্তার ছিল। এই ঘটনার সাথে হাসপাতালের যে চিকিৎসক তাদের চিকিৎসা দেয় নাই, সে দায়ী। এই হাসপাতাল এই ২৫ তারিখের পর থেকে যত কয়জন আপনার বিডিআর এর মারা গিয়েছে, এদেরকে যে ডাক্তারের সার্টিফিকেট, আপনার পোস্টমর্টম সার্টিফিকেট, এদেরকে যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হইতো, যে হাসপাতালে নিয়ে যাওয়া হইতো, সব কয়টা এই কিলিং এর সাথে জড়িত। এগুলো কমিশনের তদন্তে বেরিয়ে আসবে। আপনারা বাঁচতে পারবেন না, তো আপনারা চাইলেও বাঁচাইতে পারবেন না। আমার কথা হলো যে ভাই, আরে ভাই, আপনারা সেনাবাহিনী, আপনারা তো দেশপ্রেমিক। আপনারা অনেক ভালো, দুদকের চাই অনেক ভালো, পুলিশের চাইতে অনেক ভালো, বিজেপির চাইতে অনেক ভালো, অনেক ক্ষেত্রে আপনারা অনেক ভালো। আমরা আপনাদেরকে ভালোবাসতে চাই। আপনারা কি চান? আপনারা আসলে মানুষের ভালোবাসা পাইতে চান। আপনাদেরকে বারবার বলা হচ্ছে, আপনি এই দায় নিচ্ছেন কেন? আপনি তো পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত না। আপনি তাদের টর্চার করেন নাই। আপনারা এখন যে অফিসারগুলো আছেন, ওয়াকার থেকে শুরু করে এখন এই যারা আছেন, আপনাদের এর সাথে জড়িত না। তো সমস্যা কি? আপনারা এটা দায় নিচ্ছেন কেন? আপনারা সেনাবাহিনীর সবাইকে বাঁচাইতে চাচ্ছেন কেন? আপনারা সেনাবাহিনীর কিলারদেরকে বাঁচাবেন। আপনারা এই যারা সেনাবাহিনীর অফিসারদেরকে যারা গুম করলো, জেলে পাঠাইলো, বিদেশ পাঠাইলো, চাকরিচ্যুতি করলো, তাদেরকে বাঁচাইতে চান কেন? আপনাদের এখন যারা আছেন, তারপরে আপনাদেরকে নিয়েও কিছু বলা যাবে না। সেই দিন বাংলাদেশে নাই তো। আপনারা সেনাবাহিনী নিয়ে কিছু বললে আপনি উঠায় নিয়ে যাবেন, সেই দিন নাই ভাই। এখন বহু মাধ্যম আছে যে মাধ্যমে মানুষ এগুলো বলে ফেলবে। সো এখান থেকে বাঁচতে পারবেন না। আপনাদেরকে আমি বৃহস্পতিবার যখন এটা হলো, আমি বললাম যে রোববারের ভেতরে তাদের কি করবেন? আপনি জামিনাদেশ দিচ্ছেন না। আরে ভাই, একজন আইনজীবীর কাছে জিজ্ঞেস করেন। ন্যূনতম আইন সম্পর্কে যেমন এরকম একটা মানুষের কাছে জিজ্ঞেস করেন, একটা মানুষের জামিন আদেশ দেওয়ার জন্য ৩-৪ মাস তাদেরকে ঘুরানো যায় কিনা? একজন আইন সম্পর্কে মিনিমাম ন্যূনতম জ্ঞান যারা আছে, আপনি জিজ্ঞেস করেন একজনের কাছে, এটা করা যায় কিনা? আপনি তাদেরকে আটকায় রাখতেছেন। কিসের জন্য? কাদেরকে বাঁচাইতে চান? ৭ মাস ৮ মাস হয়েছে বিডিআর এর জন্য এদের স্বাধীন হয় নাই। আপনার কি বিশ্বাস হয় না? আল্লাহর কসম করে বললাম, আল্লাহর কসম করে যতটুকু এদের ব্যাপারে জেনেছি, এই মুহূর্তে জেলখানায় যে মানুষগুলো আছে,
যদি কম হয়, যদি একদম কমও হয়, ৮০ ভাগ মানুষ নির্দোষ, একদম নিষ্পাপ, কিচ্ছু জানে না। এবং শুধু নিষ্পাপ যে তা না, এরা প্রচন্ড আ কি বলব যে মানে অন্যায়ের সাথে মানে কোন ধরনের আপোস তারা করে না। কেন জানেন? বিডিআর এর ভেতরে অনেক সাক্ষী আছে। এই বিডিআর এর ২ টা গ্রুপ আছে কিন্তু। একটা কল্যাণ পরিষদ, আরেকটা আবার আছে যেটাকে ওরা বলে সাক্ষী গ্রুপ। এই সাক্ষী গ্রুপ হচ্ছে বিডিআর এর যারা সাক্ষী দিয়েছে। সাক্ষী কারা দিয়েছে জানেন? সাক্ষী দিয়েছে, হ্যাঁ, আমি দেখেছি হচ্ছে গিয়ে বিডিআর এর ৩ নাম্বার গেটের ওইখানে একজন দাঁড়িয়ে ছিল। উনি ৫ নাম্বার গেটের ওইখানে দাঁড়িয়ে থেকে তারপরে দেখেছেন উনি ওইখানে বসে একজনকে গুলি করছেন। তো ৩ নাম্বার থেকে ৫ নাম্বার গেটের দূরত্ব কতটুকু এটা যায় খোঁজ নেন। হোটেল আম্বালার সামনে থেকে তিনি দেখেছেন দরবার হলের ভেতরে তিনি করেছেন। আরেকজনকে মারছেন, এক নারীকে ধর্ষণ করছেন। এই হচ্ছে সাক্ষী। এই সাক্ষীর ভিত্তিতে বিডিআর এর বিচার হয়েছে। এখন এই যে বললাম যে এরা শুধু নিষ্পাপ না, এরা প্রচন্ড দেশপ্রেমিকও, অন্যায়ের সাথে আপোস না করা মানুষ। কারণ হচ্ছে এই মানুষগুলোকে আপনার করা হয়েছে কি? এই মানুষগুলোকে বলা হয়েছিল আপনারা সাক্ষী দেন। আপনারা সাক্ষী দিলে আমি আমার ১ম পর্বে আপনারা দেখেছেন তো যে জিজ্ঞাসাবাদের ওইখানে কি জিজ্ঞেস করা হয়েছে, কি বলা হচ্ছে। যাদেরকে বলা হয়েছে যে আপনারা সাক্ষী দেন, সাক্ষী দিলে কিছু বলেন। যে সাক্ষী দিতে রাজি হয়নি সে বলে আমি দেখি নাই। আমি দূর থেকে, আরে ভাই ছুটিতে ছিল। পিলখানায় ছিলই না, ছুটিতে ছিল। সে এখন ফাঁসির আসামি, জানেন আপনি? খোঁজ নেন, যান। যাবজ্জীবনের আসামি, খোঁজ নেন। ছুটিতে থাকা মানুষ। ছুটিতে ছিল, চাকরি চলে গিয়েছে। ৫ বছর ৬ বছর জেল খেটে তারপরে বসিয়ে রেখেছে, নির্দোষ, চাকরি ফেরত পায় নাই। এটা কোন আইন? এর কোন আইন হইল নাকি? তো আপনার যদি মনে হয় এইসব দেখে আমাদের গায়ে আগুন জ্বলবে না, তাহলে তো আর গত ১৫ বছর আমরা চুপ করে থাকতাম। প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা আপনারা দেখতে পেরেছেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আপডেট ভিডিও পেতে চাইলে নয়ন দেশ মিডিয়াতে চোখ রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।